আমি মনে করি আমাদের চেঞ্জ হওয়া, নতুন কিছু পাওয়ার একটা বাস্তবতা তৈরি হয়েছে। এখন যারাই স্বৈরাচারী হতে চাইবে তাদের মাথার মধ্যে কিন্তু 24-এর যে পরিণতি, এরকম পরিণতি তো এর আগে হয় নাই। 24-এর যে পরিণতি, শাসকের যে নির্মম যে মানে পরাজয় এবং পলায়ন এবং পর্যুদস্ত হওয়ার যে ঘটনা, এরকম ঘটনা কিন্তু অতীতে কখনোই হয় নাই। এরশাদ দেখেন স্বৈরাচারী ছিল, তারও পতন ঘটছিল, কিন্তু উনি কিন্তু ইলেকশন করতে পেরেছেন জেলখানা থেকেও পর্যন্ত। কিন্তু এখন কি হচ্ছে, এখন যে বাস্তবতাটা, এরা তো ইলেকশন করতে দিলেও আসতে পারবে না অবস্থা আমাদের রয়েছে। মানুষের যে ক্ষোভ, এই ক্ষোভটা দেখে কিন্তু আমি মনে করি আগামীতে শিক্ষা নেওয়ার বিষয় আছে। কিন্তু তার পরিবর্তে আপনি যদি জনগণের যদি আপনার বেছে নেওয়ার ক্ষমতাটা না দেন, তার যে অধিকার, এটা অধিকার হবে আমার। আপনি যারা বলতেছেন যে ইউনুসকে 5 বছর রাখতে হবে, ওনারা ওনাদের ভালোবাসা থেকে বলতেছেন, ওনাদের ভালোবাসাকে আমি অনার করি, কিন্তু পাশাপাশি আমি ওনাদেরকে বলবো যে আপনি কি সবার কাছে জিজ্ঞাসা করছেন? না। সবার মতামত দিচ্ছেন না। সবার মতামত যখন নিতে পারবেন, সেটাকে আমি ডেমোক্রেসি বলতে পারবো। আপনি আজকে ইউনুসকে বলবেন, আমি একটা কথা বলে শেষ করি, আজকে আপনি ইউনুসকে ভালো বলতেছেন, আচ্ছা কালকে ইউনুস মারা যায়, তখন আপনি কি করবেন? তখন আপনি আরেকজন ইউনুসকে কোথায় পাবেন? পাবেন তো না। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনাকে সিস্টেম ক্রিয়েট করতে হবে। আপনার সংস্কারের কথা বলেন যে সিস্টেম ক্রিয়েট করবেন, আপনার নিজেকে সিস্টেম ভাঙার চেষ্টা করতেছেন, যে ওনাকে রাখতে হবে। কেন? ওনার যদি জনগণের সমর্থন থাকে, তাহলে উনি যেন পার্টির সঙ্গে আছেন অথবা পরোক্ষভাবে আছেন, উনি প্রকাশ্যে চলে আসেন, ওই পার্টির নেতৃত্ব দেন, ইলেকশন করেন। যদি জনগণ আপনাকে চায়, আপনি নির্বাচিত হবেন। ওনার তো টাকার অভাব নাই, 660 কোটি টাকা যদি কয়েকদিন আগে মাফ করে নিচ্ছেন, টাকা তো অভাব নাই ভাই, ওই টাকা ইলেকশন করেন, অসুবিধা দেখি। কারণ আপনি এই প্রসঙ্গটা নানা সময় তুলেছেন তুষার ভাইও, সেই জন্য এই প্রসঙ্গে আমি কথা বলতে চাই যে 24-এর পরবর্তী, বিশেষ করে এই যে জুলাই আন্দোলনের পরবর্তী সময় আমরা একটা নতুন বন্দোবস্ত চেয়েছিলাম, নতুন সিস্টেম চেয়েছিলাম, আমাদের আশা সাংঘাতিকভাবে ভঙ্গ হয়েছে। কিন্তু আমরা যে 24-এর পরবর্তী বা জুলাই স্পিরিটটা প্রকাশ যে আমরা দেখতে চেয়েছিলাম, সেইটা অনুবাদের দায় বা এক্সিকিউশনের দায় আমরা শুধু এই সরকারকে বা এই যে এখন যে নতুন রাজনৈতিক দলটি তৈরি হয়েছে সেই নতুন রাজনৈতিক দলটির উপরেই দিয়েছি কিনা, মানে আমরা কি পরিবর্তিত হয়েছি? তুষার ভাই থেকে জানতে চাইবো, তারপরে আমাদের কাছে আসবো। তুষার ভাই, আমরা কি বদলেছি? ধরা যাক এই আন্দোলনটা তো আমাদের সবারই আন্দোলন ছিল, আমরা তো চাই না যে এতদিন ধরে একটা অগণতান্ত্রিক সরকার ক্ষমতার মধ্যে থাকুক, নির্বাচনের নামে প্রয়োজন করে যারা ক্ষমতার মধ্যে থেকে আছে তাদেরকে আমরা তাড়িয়েছি ঠিকই, কিন্তু নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা চেয়েছি কেবলমাত্র সরকারের কাছ থেকে, কেবলমাত্র এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কাছ থেকে। এটা আমাদের ঠিক হয়েছে কিনা? আমরা নিজেরা বদলেছি কিনা তুষার ভাই? কারণ আমি আসলে গণমাধ্যমে কোনো বদল দেখি না, নামগুলির বদল ছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই। আমি আসলে রাজনৈতিক যে কালচার সেটিতে বদল দেখি না। বলা হয় কোনো নেতা সম্পর্কে তার নাম বললে উজু করতে হবে, কোনো নেতা সম্পর্কে বলা হয় যে তিনি হযরত, মানে একই তো রয়েছে। ইউনূস সাহেবকে পর্যন্ত বলা হয় যে ইউনূস সাহেব এমন ভাবে দেশ চালাচ্ছে যে আরো 5 বছর 50 বছর ইউনূস সাহেব মারা যাওয়ার আগ পর্যন্ত যাতে বাংলাদেশে আর কোনো নির্বাচনের কথা কল্পনাও না করা হয়। এইটা তো আমরাই তো আসলে বদলাই নাই। এইটা নিয়ে আপনাদের দুজনের মন্তব্য আমরা শুনতে চাইবো, যে এটা আমার মতামত, যে আমরা বদলেছি কিনা। আমরা বদলেছি কিনা এই প্রশ্নটা আসলে একটু জটিল, কারণ আমরা বলতে আসলে আমরা কাকে বুঝি? এই রাজনৈতিক দল বাকিরা না, আরবান এলিট শ্রেণী বদলায় নাই, কিন্তু আমাদের গ্রামের মানুষ কোনোদিন বদলাই নাই। আমাদের গ্রামের মানুষ কিন্তু সবসময় খুবই সাধারণ, তারা খুব বেশি জিনিসপত্র খোঁজে না, এমনকি সরকারে কে আছে কে নাই এটা নিয়েও তারা খুব একটা মাথা ঘামায় না। তারা দেখতে চায় সরকার তাদের জীবন মানের উন্নয়নের জন্য কি করছেন, তারা জানতে চায় তারা বিচার সালিশ এইসব জায়গাতে তারা বিচার পাচ্ছেন কিনা, সালিশ পাচ্ছেন কিনা, তারা দেখতে চায় তাদের মধ্যে যারা দরিদ্র তারা ঋণ পাচ্ছেন কিনা, তাদের মধ্যে যারা দরিদ্র তাদের পাশে এসে সরকার বিভিন্ন সময় দাঁড়াচ্ছেন কিনা, এই ব্যাপারগুলি গ্রামের মানুষ জানতে চায়। গ্রামের মানুষের কাছে টাবিখা, গ্রামের মানুষের কাছে এই দরিদ্র ভাতা, বৃদ্ধ ভাতা কিংবা বিধবা ভাতার যে কর্মসূচি, এগুলো যত গুরুত্ব রয়েছে, আসলে সরকারে কি আছে এবং নাই এগুলো নিয়ে তাদের কিন্তু অত মাথা ব্যথা নাই। তারা জানতে চায় যে সেচের জন্য যে বিদ্যুৎ, সেই বিদ্যুতের দাম তাদের গ্রহণযোগ্য মাত্রা আছে কিনা, তারা সার কীটনাশক সময় মতো পাচ্ছে কিনা, তাদের বাড়ির যে বড় ছেলে কিংবা মেজো ছেলে সে এইখানে চাকরি না পেয়ে বিদেশে গিয়ে বাংলাদেশে যে কাজ সে করতে চায় না এমন কাজ করে হলেও বাংলাদেশে কিছু রেমিটেন্স বা জীবনের জন্য প্রয়োজনীয় কিছু অর্থ পাঠাতে পারছে কিনা। বলে আমাদের সাধারণ মানুষ কিন্তু আসলে জীবনেও কখনো বদলায় নাই, তাদের নতুন করে বদলানোর কিছু নাই, তারা ওই সিম্পল লিভিং এর মধ্যে আছেন। দরিদ্র মানুষ তারা তাদের জীবন মানের উন্নয়নের জন্য প্রতিদিন পরিশ্রম করে চলেছে, কিন্তু বদলায় নাই যারা, তারা হচ্ছেন আরবান এলিট। তারা গত 20-25-30 বছরে এক ধরনের স্বৈর শাসন অথবা সিডো গণতান্ত্রিক সমাজে বসবাস করার কারণে তাদের যে চারিত্রিক অধঃপতন হয়েছে সেই অধঃপতন থেকে তারা বদলান নাই। এবং আমাদের আশা এইখানেই ছিল যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রথম যে বিষয়টি সেটি হবে সংস্কার, এবং সেই সংস্কারের মধ্যে দিয়ে আমরা প্রশাসনকে, বিচার ব্যবস্থাকে, পুলিশকে, সরকারের যে প্রতিষ্ঠানগুলি আছে সেই প্রতিষ্ঠানগুলিকে নিরপেক্ষ বৈষম্যহীন আচরণ করতে দেখব। আমাদের কোথায় আশাভঙ্গ হয়েছে আমরা দেখেছি যে এই প্রতিষ্ঠানগুলি সেই আগের মতোই আচরণ করছে বহু জায়গাতেই। এবং কেন আমরা সরকারকে এবং এনসিপি কে আমরা এই দায়িত্বটা বেশি করে দিতে চাইছি, কারণ তারা এক দল হচ্ছে নিয়োগকারী, যেটি মাসুদ কামাল বলেছেন, আরেক দল হচ্ছেন নিয়োগকৃত। ছাত্ররা এনসিপি বলেছে আমরাই তো এই সরকারকে এনেছি কারণ আমরাই আন্দোলন করেছি। তার মানে নতুন বন্দোবস্তের যে প্রতিশ্রুতি এবং নতুন বন্দোবস্তের যে আকাঙ্ক্ষা তারাই সেটি মানুষের মধ্যে তৈরি করেছেন। এটা তাদের দাবি, আমি ধরে নিলাম তারা এককভাবে এই দাবিটা করতে পারেন, কারণ তারা সকল রাজনৈতিক দলকে আক্রমণ করেছেন। নানান ভাষায় তাদেরকে আমি দেখেছি যে সোশ্যাল মিডিয়াতে আক্রমণ করা হয়। অনেক কথা আমি বুঝিও না, যেমন কিছু কিছু শব্দ ব্যবহার করা হয় যে শব্দ অর্থ আমি ভালো মতো বুঝি না, এটা হয়তো এখনকার নতুন আরবান ডিকশনারিতে আছে, কিন্তু তারা সেগুলি ব্যবহার করেন। এবং পাশাপাশি যে সরকার কাজ করছেন তারা বলেছেন তারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে চান, যে রাজনৈতিক বন্দোবস্ত আগের সরকারগুলির মতো জনগণের স্বার্থ বিরোধী নয়। যদি সেটাই হয় তাহলে আগের মতোই কেন দলীয় বিচার বিবেচনায় নিয়োগ হবে বা বদলি হবে কিংবা পদায়ন হবে? সেটা তো হওয়ার কথা না, যোগ্যতার ভিত্তিতে হওয়ার কথা ছিল। কেননা এই আন্দোলনের প্রাথমিক স্লোগান তো এটাই ছিল, কোটা না মেধা, মেধা মেধা। তাহলে মেধার ভিত্তিতে
সব জায়গাতে পদায়ন না হয়ে কেন এই বিবেচনায় আসা হবে যে কে কার পক্ষে ছিল, কে কার সঙ্গে কি কাজ করেছে? সরাসরি অপরাধের সঙ্গে যুক্ত না থাকলে একজন মানুষ নানান কারণে স্বৈর শাসনের প্রতি এক ধরনের সুদানুগত দেখাতে পারে। আমি একজনের নাম শুধু বলি, তার নাম হচ্ছেন প্রফেসর দীন মোহাম্মদ। প্রফেসর দীন মোহাম্মদ যে বাংলাদেশের একজন সেরা নিউরোলজিস্ট এবং বাংলাদেশের নিউরোসায়েন্স ইনস্টিটিউট স্থাপন করা থেকে শুরু করে এর যে অসাধারণ মান অর্জন করা, এই কৃতিত্ব কিন্তু তিনি নিতে পারেন। তাহলে কি কারণে তাকে অপসারণ করে দেওয়া হলো? করা হলো কি কারণে জানেন? সরকার জোরপূর্বক কিছু চিকিৎসককে নিয়ে শহীদ মিনারের সামনে দাঁড় করিয়ে দিয়েছিলেন। ওই সমাবেশে উপস্থিত না থাকলে তাদের চাকরি সেই দিনই চলে যেত, আর ওইখানে উপস্থিত থাকার কারণে তাদের চাকরি বাকরি বা তাদের পদ তারা হারিয়েছেন 1 মাস 2 মাসের মধ্যে। তাহলে ঘটনাটা কি হলো?